আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি ম্যাথ পদ্ধতিতে আয়ের হার এবং তলব পর্যন্ত আয়ের হার কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি তারই ধারাবাহিকতায় একটি বোর্ড পরীক্ষার প্রশ্নের সমাধান করে দেখাবো, যে প্রশ্নটি 2018 সালে চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লা বোর্ডে এসেছিল। প্রশ্নটি হলো, জনাব সৈকত তার ব্যাংকে ক্রয়কৃত অর্থ বিনিয়োগ করতে চাচ্ছেন। তিনি বন্ড বাজার অনুসন্ধান করে 100 টাকা লিখিত মূল্যের দুটি বন্ড দেখতে পেলেন। বন্ড দুটির তথ্য নিম্নে দেওয়া হলো। এখানে বন্ড এ আর বি দুটি বন্ড। এই দুটি বন্ডের কুপন সুদের হার এ বন্ডের দেওয়া আছে 12%, বি বন্ডের 10%। বাজার মূল্য এ বন্ডে দেওয়া আছে 119 টাকা আর বি বন্ডে দেওয়া আছে 80 টাকা। মেয়াদ এ বন্ডে দেওয়া আছে 8 বছর, বি বন্ডের কোনো মেয়াদ দেওয়া নাই। উল্লেখ্য, জনাব সৈকতের প্রত্যাশিত আয়ের হার 10%, অর্থাৎ এই দুটি বন্ড থেকে সৈকত 10% আয় প্রত্যাশা করতেছেন। এখান থেকে তোমরা জানো যে 4টি প্রশ্ন হয় সৃজনশীলের। ক প্রশ্ন হয়েছে ওআইটিসি এর পুনরূপ কি। এটি গত ক্লাসে বলেছিলাম। ওআইটিসি পুনরূপ হলো ওয়াই দিয়ে ইল্ড, টি দিয়ে টু আর সি দিয়ে কল, ইল্ড টু কল, অর্থাৎ তলব পর্যন্ত আয়ের হার বাংলা। এরপরে খ প্রশ্ন হচ্ছে মেয়াদ পদ্ধতিতে আয়ের হার কি ব্যাখ্যা করো। এর জন্য নম্বর বরাদ্দ আছে 2। এর উত্তরে বলেছিলাম যে একজন বিনিয়োগকারী বাজার হতে বন্ড ক্রয় করার পর একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ধরে রাখলে সেই বন্ড হতে যে আয় পেয়ে থাকে সেই আয়কে শতকরা হারে প্রকাশ করাকে বলা হচ্ছে এখানে মেয়াদ পদ্ধতিতে আয়ের হার। একজন বিনিয়োগকারী যখন বন্ড মূল্যায়ন করে তখন শুধু বন্ড অর্থাৎ বিবেচনা করে, তখন শুধু বন্ডের মূল্য নির্ধারণের দৃষ্টিকোণ থেকেই সেটি বিবেচনা করে না, পাশাপাশি বন্ড থেকে কী পরিমাণ আয় পাওয়া যাবে সেটিও বিবেচনা করে থাকে। বন্ডের লিখিত মূল্য আর বাজার মূল্য যদি সমান হয়ে যায় তাহলে সেই বন্ডের কুপন সুদের হার আর মেয়াদ পদ্ধতিতে আয়ের হারও সমান হয়ে যায়। আর যদি বাজার মূল্য ও লিখিত মূল্য ভিন্ন হয় তাহলে কুপন সুদের হার ও মেয়াদ পদ্ধতিতে আয়ের হারও ভিন্ন হয়ে থাকে। এইভাবে একজন বিনিয়োগকারী কোন বন্ডে বিনিয়োগ করবে সে সিদ্ধান্ত নেওয়ার আগে বন্ডের মূল্য নির্ধারণের পাশাপাশি বন্ড থেকে মেয়াদ পদ্ধতিতে আয়ের হার কেমন হবে সে বিষয়গুলো বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকেন। তো গত প্রশ্ন হয়েছে এখানে এ বন্ডের মেয়াদ পদ্ধতিতে আয়ের হার নির্ণয় করো। মেয়াদ পদ্ধতিতে আয়ের হার মানে ইল্ড টু ম্যাচুরিটি, অর্থাৎ ওয়াইটিএম, এটি নির্ণয় করতে হবে। আর ঘতে রয়েছে অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব সৈকতের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত বিশ্লেষণ করো। অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে অর্থাৎ মূল্য নির্ধারণ করতে হবে, যেটি প্রথম দিকে আমি বলেছিলাম। মূল্য নির্ধারণ করতে গিয়ে সাধারণত আমরা 3 রকমের বন্ড পেয়ে থাকি। এটি চিরস্থায়ী, আরেকটি হলো জিরো, আরেকটি হলো মেয়াদপূর্তি অর্থাৎ মেয়াদি বন্ড। এই 3টার যে কোনো 2টি ক্যাটাগরির মধ্যে এখানে পড়বে, সেগুলো পরে আসতেছি। প্রথমে যে আমাদের কাজটি করতে হবে এ বন্ডের মেয়াদ পদ্ধতিতে আয়ের হার নির্ণয় করা, অর্থাৎ গতে প্রথম অঙ্ক রয়েছে, এই গটি প্রথম সমাধান করতে হবে। তো এই মেয়াদ পদ্ধতিতে আয়ের হার নির্ণয় করতে গিয়ে তোমরা জানো যে একটি সূত্রই রয়েছে, সেই সূত্রটি এখন আমরা লিখব এখানে। সেই সূত্রটি ছিল এরকম, আমি যদি সংক্ষেপে বলি, এখানে সংক্ষেপে যদি লিখি তাহলে লিখতে পারি, আমরা জানি এভাবে লিখে নেব, আমরা জানি ওয়াই টিএম সমান সমান এখানে আই প্লাস আর ভি মাইনাস এনএস ভি বাই এন, আবার আর ভি প্লাস এনএস ভি বাই 2 ইন্টু 100। এই হলো সূত্র। এখন এই সূত্রের মান বের করতে হবে। গত ক্লাসে বলেছিলাম আয়ের মান আমরা পেয়ে থাকি লিখিত মূল্যের উপর। এখানে খেয়াল করো যে লিখিত মূল্য এখানে বলা আছে অনুসন্ধান করে 100 টাকা লিখিত মূল্যের, দুটি বন্ডের মূল্য 100 টাকা। তাহলে 100 টাকার উপর এখন এই বন্ডের যেহেতু আমরা মেয়াদ পদ্ধতিতে আয়ের হার নির্ণয় করতেছি, এই বন্ডের সুদের হার হলো 12%। এখানে এই 12%-এ তাহলে টাকা আসবে 12 টাকা। এখন এরপরে রয়েছে আরভি। আরভি মানে
পরিশোধ মূল্য অঙ্কে যদি উদ্দীপকে যদি পরিশোধ মূল্য দেওয়া না থাকে তাহলে লিখিত মূল্য কি পরিশোধ মূল্য ধরে নিয়ে আমরা অঙ্ক করে থাকি। এখানে লিখিত মূল্য দেওয়া আছে 100 টাকা, তাহলে আরবি ধরে নেব 100 টাকা। এনএসভি বের করার আগে উদ্দীপকের যেহেতু এসভি রয়েছে সেই এসভিটা লিখব। এখানে বাজার মূল্য দেওয়া আছে 119 টাকা, 19 টাকা। এখন এই এসভি মাইনাস এফ মানে উত্তরণ ব্যয় বা ফ্লোটেশন কস্ট, গত ক্লাসে বলেছিলাম। এখানে উত্তরণ ব্যয় দেওয়া নাই, তাহলে এসবি 119, এফ 0 অর্থাৎ 119 টাকা। এরপরে রয়েছে এন, কত বছর মেয়াদি? 8 বছর মেয়াদি দেখানো আছে 8। এখন সূত্রে যদি মান বসাই তাহলে কি দাঁড়াচ্ছে? আয় পেয়েছি 12 টাকা প্লাস আরভি পেয়েছি এখানে 100 টাকা মাইনাস এনএসবি পেয়েছি 119 টাকা আর এনের মান এখানে পেয়েছি 8। আবার 100 প্লাস 119/2 গুণন 100। এখন 12 প্লাস এই 100 মাইনাস 119, তাহলে মাইনাসেরই 19 বেশি, মাইনাস 19 8। এখানে 100 সঙ্গে 119 যোগ দিলে 219, 219 যদি আমি এখানে 2 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে এখানে কত? 109.50 গুণন 100। 12 প্লাস মাইনাসের 19কে 4 দ্বারা, এখানে 4 না 8 দ্বারা ভাগ করতে হবে। মাইনাসের 19কে যদি 8 দ্বারা এখানে ভাগ করে থাকি তাহলে যে রেজাল্টটি পাচ্ছি এখানে 2.375 মাইনাসের 2.375 নিচে 109.50 গুণন 100। এখন 12 থেকে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 2.375 মাইনাস করব, তাহলে যে মাইনাস করার পর যে অংশটুকু থাকবে সেটি হলো এরকম যে 9.625, 9.625 109.50 গুণন 100। এখন এটিকে ভাগ দিয়ে যে রেজাল্ট পাবো সেটা 100 দ্বারা গুণ করব সরাসরি, তাহলে আমরা পার্সেন্ট পেয়ে যাব। শেষ পার্সেন্টটি 8.79। এখানে পরের লাইনে আসতেছে 8.79%। আমরা গয়ের রেজাল্ট পেয়ে গেলাম। অর্থাৎ এই অঙ্কটি থেকে এই বন্ডটি থেকে আমরা আয় পাচ্ছি 8.79%। এটি ছিল গয়ের মধ্যে মেয়াদ প্রতিতে আয়ের হার নির্ণয় করো। এখন ঘতে বলেছে অন্তর্নিহিত মূল্যের দৃষ্টিকোণ থেকে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত। যেহেতু এরকম প্রশ্ন হয়েছে, এখানে বন্ড রয়েছে দুটি, এখন দুটি বন্ডেরই মূল্য নির্ণয় করতে হবে। দুটি বন্ডের মূল্য নির্ণয় করতে গিয়ে এখন আমাদের খেয়াল করতে হবে কোন বন্ড বৈশিষ্ট্য কি রয়েছে। অর্থাৎ এ বন্ড এই তিনটি যে বৈশিষ্ট্য রয়েছে, চিরস্থায়ী, জিরো, মেয়াদি, এই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে কোন বৈশিষ্ট্যটি এ বন্ডের মধ্যে রয়েছে। আমরা জানি যে যদি মেয়াদ দেওয়া থাকে তাহলে চিরস্থায়ী বন্ড হবে না, যদি সুদের হার দেওয়া থাকে তাহলে আবার শূন্য কুপন বন্ড হবে না। এখানে মেয়াদ দেওয়া আছে তাহলে চিরস্থায়ী বন্ড হচ্ছে না এ বন্ড, আবার এখানে সুদের হার দেওয়া আছে সেহেতু এখানে জিরো কুপন বন্ড হচ্ছে না। তাহলে প্রথম দুটি না হওয়ার ফলে দাঁড়ায় যে তৃতীয় যেটি মেয়াদি বন্ড, অর্থাৎ এ বন্ড একটি মেয়াদি বন্ড, যেহেতু এখানে মেয়াদ স্পষ্ট করে বলেই দেওয়া আছে, এটি হবে মেয়াদি বন্ড। আর বি বন্ডের মধ্যে এখানে মেয়াদ দেওয়া নাই, তাহলে এখন যেহেতু মেয়াদ দেওয়া নাই তাহলে চিরস্থায়ী বন্ড হচ্ছে না 1 নম্বর। এখন বাকি থাকে এখানে কি জিরো আর মেয়াদি বন্ড। এখানে যেহেতু মেয়াদ দেওয়া নাই অর্থাৎ চিরন্তন বন্ডে মেয়াদ দেওয়া থাকে না, তাহলে হয় চিরন্তন বন্ড না হয় জিরো কুপন বন্ড হওয়ার কথা। এখন সেটা দেখতে হবে যে সুদের হার আছে কিনা। এখানে সুদের হার দেওয়া আছে, তাহলে বোঝা যাচ্ছে যেহেতু সুদের হার দেওয়া আছে তাহলে জিরো কুপন বন্ড হচ্ছে না, আর যেহেতু মেয়াদ দেওয়া নাই তাহলে মেয়াদি বন্ড হচ্ছে না, তাহলে বাকি থেকে অসীম বা চিরন্তন বন্ড। তাহলে এই বি বন্ডটি হয়ে যাবে চিরন্তন বন্ড।
এইভাবে সূত্র নির্বাচন করতে হবে। তাহলে এখানে যেহেতু দুটি অঙ্ক করতে হবে, তাহলে এক এক করে সেটা আমি করে দেখাচ্ছি। এখন সূত্র লিখব এ বন্ডের, যেহেতু আমরা অঙ্ক করতেছি এখন এ বন্ড আমরা জানি এখন বিভি সমান সমান সূত্র হলো কি আই ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস কেডি পাওয়ার এন বাই কেডি, এটা আমরা জানি। প্লাস আবার আছে আরভি বাই 1 প্লাস কেডি পাওয়ার এন, এটি হলো মূল সূত্র। এখন সূত্র মান বের করতে হবে। সূত্র মান বের করতে গিয়ে এখন সেটা আমরা জানি, সাইডে সে মানটি বের করতে হয়, সেটা কি আয়ের মান বের করব এখানে লিখিত মূল্যের উপর। এখানে লিখিত মূল্য হলো 100 টাকা, সেই একই কথা 12%, যেহেতু এই বন্ডের মূল্য বের করতেছি, এখানে 12% রয়েছে, তাহলে 100 টাকার 12% অর্থাৎ 12 টাকা ইন্টু সূত্রের 1 মাইনাস আবার সূত্রের 1 প্লাস কেডি। কেডি বলতে প্রত্যাশিত আয়ের হার। এখানে প্রত্যাশিত আয়ের হার ছিল 10%, 0.10। এনের মান কয় বছর মেয়াদি? 8 বছর, এনের মান 8, আবার কেডি 0.10 প্লাস আরভি পরিশোধ মূল্য আলাদা করে দেওয়া না থাকলে লিখিত মূল্যই পরিশোধ মূল্য 100, 1 প্লাস কেডি 0.10, এনের মান দেওয়া আছে 8। এখন ক্যালকুলেশন করব। সূত্রে 1 মাইনাস 1, একের সঙ্গে 0.10 যোগ দিল 1.10 পাওয়ার 8, 0.10। এখন এই 100কে, আচ্ছা পরের লাইনে যাচ্ছে, 100 এই 1-এর সঙ্গে 0.10 যোগ দিলে সে একই কথা 1.108, এইটুকু আমরা পেলাম। এখানে এইটুকু পাওয়ার পর এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করতে গিয়ে আবার আসছি 12 ইন্টু 1 মাইনাস, এখন এই 1.10 ক্যাফ 8 দেব। 8 দেওয়ার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্ট দ্বারা 1কে ভাগ দিতে হবে, তারপরে আমরা ফাইনাল একটা রেজাল্ট পাবো। সেই রেজাল্টটি হবে এরকম যে 0.466507, নিচে 0.10 প্লাস, এখন এই 100কে এখানে ঠিক একই কথা যে 1.10 ক্যাফ 8 দিয়ে যে রেজাল্ট পাবো সেই রেজাল্ট দ্বারা 100কে ভাগ দেব। ভাগ করলে এখানে যে রেজাল্টটি পাবো সেই রেজাল্টটি এরকম হবে যে 46.6507, 46.6507 এই পরের লাইনে আসছে 12 গুণন। এখন 1 থেকে এটি বিয়োগ দিব, 1 থেকে ওটি বিয়োগ দিলে পরে যে রেজাল্টটুকু পাবো সেই রেজাল্টকে যখন এই 0.10 দ্বারা আবার ভাগ দিব, ভাগ দিলে পরে ফাইনালি যে রেজাল্টটি পাচ্ছি সেটি হলো এরকম 5.3349, 5.3349 প্লাস 49 3 46.6507 এখন ম্যাথের নিয়ম অনুযায়ী আমরা জানি যে গুণের কাজ আগে। এই জায়গায় শিক্ষার্থী, এর আগে আমি বলেছিলাম যে এই জায়গায় শিক্ষার্থীরা ক্যালকুলেশন করতে ভুল করে, এখন তুমি যদি আগে
এই প্লাসের প্লাস করে ফেলো, তারপরে যদি গুণ দাও তাহলে রেজাল্টটা ভুল হয়ে যাবে। আগে এই 12-এর সঙ্গে গুণন 0.5 এটি আগে করে নিতে হবে, তারপরে প্লাস 46 দিতে হবে। তাহলে 12-এর সঙ্গে 5.33 সামথিং এটি গুণ করার ফলে যে রেজাল্ট আসবে 64.01 64.01916 এটি পেলাম। এটি গুণ দেওয়ার পরে প্লাস এখন 46.65073 এখানে এটা যোগ দিব। যোগ দেওয়ার পর যে রেজাল্টটা পাচ্ছি 110.67, এটা টাকা। তাহলে আমরা এ বন্ডের মূল্য পেয়েছি, এ বন্ডের মূল্য পেলাম 110 টাকা। এখন বি বন্ডের মূল্য নির্ণয় করতে হবে। এখন দেখতে হবে বি বন্ড কোন জাতীয় বন্ড। আমি আগেই বলেছি যেহেতু এখানে মেয়াদ দেওয়া নাই, তাহলে সম্ভাবনা আছে চিরস্থায়ী বন্ড হওয়ার। এখন দেখতে হবে সুদের হার দেওয়া আছে কিনা। এখন যেহেতু সুদের হার দেওয়া আছে, তাহলে জিরো কুপন বন্ড হচ্ছে না, অর্থাৎ এটি একটি চিরস্থায়ী বন্ড। এখন চিরস্থায়ী বন্ডের একটি সূত্র রয়েছে, সেই সূত্রটি এখন আবার আমাদের লিখে ক্যালকুলেশন করে অঙ্ক করতে হবে। চিরস্থায়ী বন্ডের যে সূত্রটি রয়েছে সেটা আমরা জানি, খুব সহজ, I/KD। এখন এই আই মানে সুদের পরিমাণ, লিখিত মূল্য যেহেতু বইয়ের 100 টাকা, বি বন্ডের সুদ হলো 10%, তাহলে 100 টাকা 10% অর্থাৎ 10 টাকা। আর কেডি প্রত্যাশিত আয়ের হার 0.10। এখন এই 100কে 0.10 দ্বারা যদি ভাগ দিই তাহলে আসে 100 টাকা। এই বি বন্ডের মূল্য পেলাম 100 টাকা, আর এ বন্ডের মূল্য ছিল 110.67। এখন মন্তব্য লিখতে হবে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত। আমরা জানি যে বর্তমান মূল্য অর্থাৎ যে উত্তর আসে সেই উত্তর যদি বাজার মূল্যের চেয়ে বড় হয় তাহলে সেই বন্ডে বিনিয়োগ করা উচিত। এখন এ বন্ডের এখানে উত্তর আসছে 110 টাকা, কিন্তু এখানে বাজার মূল্য দেওয়া আছে 119 টাকা। উত্তরটি ছোট হয়ে গেল, অর্থাৎ বর্তমান মূল্য ছোট, অর্থাৎ 119 টাকা দিয়ে বন্ড কিনে বর্তমানে আমি টাকা পাবো 110 টাকা, তাহলে এখানে আমার ক্ষতি হবে, অর্থাৎ এই বন্ডে বিনিয়োগ করা তাহলে যৌক্তিক হবে না। আর বি বন্ডে এখানে 80 টাকা দা ক্রয় করে বর্তমানে মূল্য পাবো 100 টাকা, অর্থাৎ এখানে আমার 20 টাকা লাভ হবে। তাহলে যদি মূল্যের দৃষ্টিকোণ থেকে বলা হয় কোন বন্ডে বিনিয়োগ করা উচিত, অন্তর্নিহিত মূল্য বা বর্তমান মূল্যের দৃষ্টিকোণ থেকে, তাহলে আমরা বলবো যে বি বন্ডে বিনিয়োগ করা উচিত। কেননা বি বন্ডে বিনিয়োগ করলে মিস্টার সৈকত এখানে 20 টাকা বেশি লাভ পাবেন। এইভাবে মন্তব্য লিখতে হবে। তো আমরা দেখতে দেখতে এই চ্যাপ্টারের সমস্ত সূত্রগুলো আলোচনা করেছি। এখন বোর্ড পরীক্ষা প্রশ্নও একটি সমাধান করে দেখালাম। সর্বশেষ ক্লাসটিতে আরও একটি বোর্ড পরীক্ষা প্রশ্ন সমাধান করে দেখাবো। তো সে পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।